নমস্কার, গ্লোবাল নিউজ নেটওয়ার্কে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি স্বপ্না হোজাইতে। এই মুহূর্তে রয়েছি আমি অর্জুন মজুমদারের বাড়িতে। সেখানে এসে জানতে পেরেছি যে উনি 2026-এ টিকিট প্রত্যাশী। অর্জুন মজুমদার এক্স বিজেপির জেনারেল সেক্রেটারি এবং এক্স এসসি মোর্চার তিনি জেনারেল সেক্রেটারি। এখন এই মুহূর্তে তার কাছ থেকে শুনবো 2026-এ নির্বাচনে উনি টিকিটের কেন প্রত্যাশী। আসুন সরাসরি জুড়ে যাচ্ছি তার সাথে। সকলে জানতে চাইবে যে 2026-এ যে টিকিট প্রত্যাশী আপনি, তো আপনি এই বিজেপিতে জয়েন করার থেকে শুরু করে সে বিষয়ে কিছু জানতে চাইব। সবাইকে নমস্কার। প্রথমত আমি জিএনএন মাধ্যমে সমস্ত আসামবাসীকে আমাদের মাঘ বিহুর শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা। তো আমি সবাই জানে অর্জুন মজুমদার, আমি দীর্ঘদিন আপনার আরএসএসে কাজ করেছি, মানে 95 থেকে আমি 2015 পর্যন্ত আমি আরএসএসে কাজ করেছি। তারপর 2015 থেকে আমি বিজেপিতে আসলাম। বিজেপি প্রায় 10 বছর কাল আমি সংগঠনে কাজ করেছি। প্রথমে আমি যুব মোর্চাতে কাজ করেছি, তারপরে আমি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ছিলাম, ডিস্ট্রিক্টের প্রেসিডেন্টও ছিলাম, আমি এসসি মোর্চার স্টেট জেনারেল সেক্রেটারি ছিলাম। এখন আমি ভারতীয় জনতা পার্টির স্টেট এক্সিকিউটিভ। তো সবারই ইচ্ছে হয় যে রাজনীতিতে থাকার পরে সংসদীয় রাজনীতি যাওয়ার জন্য। ওই হিসাবে আমি 2016-তে আমি টিকিট প্রত্যাশী ছিলাম, দলের টিকিট দেয়নি। যতটুকু আমাদের শিলাজিৎ দেব তখন টিকিট পেয়েছিল, ওনাকে যতটুকু পারছে সব চাপট করে উনি জিতিয়েছি। 2021 সালেও আমি টিকিট প্রত্যাশী ছিলাম দলে। ভাবছি এখন আমার সময় হয় না, ঠিক আছে। রামকৃষ্ণ ঘোষ মহাশয়কে টিকিট দিয়েছিল, ওনার সাথে আমি একদম হাত মিলে উনাকে জিতানোর কাজ করেছি। এখন 2026-এও আমি টিকিট প্রত্যাশী। আমার সম্পূর্ণ ভরসা আছে দলের উপরে, হয়তো আমাকে টিকিট দিতে পারে। তার মানে আপনি আপনার রাজনৈতিক জীবনে শুরুটা কিভাবে, বিজেপিতে জয়েন করাটা আপনি কিভাবে অনুপ্রেরণা পেয়েছেন? আসলে যখন আপনি আরএসএসে ছিলেন, আমি আরএসএস ছিলাম প্রথমত। আমি যখন 95 যখন আরএসএস থেকে 2015 পর্যন্ত, তখন আসলে আমি রাজনীতি করব বলে এ ধরনের চিন্তাধারা ছিল না, আসেনি। আমি আরএসএস তো জানেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সামাজিক সংগঠন, তাই আমাদের শাখা বেসিক কাজ, হিন্দুত্বর আধারিত কাজ ছিল। আমি আরএসএস যে আইডিওলজি নিয়ে যে এই ভারতবর্ষকে বিশ্বের প্রথম আগ স্থানে বসাবার জন্য প্রত্যেক সমাজে সমাজে গিয়ে শাখার মাধ্যমে আমরা এই কাজ করেছি। যখন দেখেছি না হুজাইতে বিভিন্ন সমস্যা, এখানে কংগ্রেসের একজন মন্ত্রীও ছিলেন অর্জুন দেব মহাশয়, ওনার থেকে বহুত মানুষ বঞ্চিত ছিল। বিশেষ করে আমি গ্রামের ছেলে, তো আমি গ্রামের ছেলে হিসাবে গ্রামের লোকের যে সমস্যা আমি বুঝতে পারি, যে গ্রামে একজন গরিব মানুষের ঘরের কি পরিস্থিতি আছে, ঘরের কি প্রয়োজন আছে, আপনার সাধারণ মানুষের কি সমস্যা, এটা আমার অনুভব হয়। তো আমি বুঝতে পারলাম যে এই ধরনের যদি সমস্যাগুলোর সমাধান হয়, একজন মানুষের রাজনীতিক পাওয়ারের প্রয়োজন আছে। তো এই জন্য আমি ভাবছি ঠিক আছে, বহুদিন যেহেতু আরএসএস করে, আর হুজাই অঞ্চলের সমস্ত মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমার সুসম্পর্ক আছে। তো সবাই লগে যখন আমি কথা বললাম, সবাই বললো ঠিক আছে, আপনি যদি এই ধরনের চিন্তা করে আমরা আছি। সবার সাথে আলোচনা করে আমি কিছু আমার সাথে বন্ধু আছে বা কিছু আমার মার্গদর্শক, ওনার সাথে কথা বলার পরে সবাই বললো ঠিক আছে। তারপর আমি 2015-তে এই চিন্তাধারা করলাম আর কি। তার মানে আপনি যে হোজাই জেলার প্রাক্তন জেলার সভাপতি হিসাবে আপনার যে প্রথম কাজগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেছিলেন? আমি সরকার আসার পরে 2016-তে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। 2018 থেকে আমি 2020 পর্যন্ত 3 বছর আমি প্রেসিডেন্ট ছিলাম। এখানে তখন আমাদের এমএলএ ছিল আমাদের শিলাজিৎ দেব মহাশয়। আমরা দুজনে, আপনারা যদি সবাই আমাদের দলীয় কার্যকর্তা, ইভেন আপনারা যদি সাধারণ মানুষকেও যদি জিজ্ঞাসা করেন প্রেসিডেন্টকালে অর্জুন মজুমদার কর্মদক্ষতা কী আছে, এটা আমি বলবো না, আপনারা নিজে লোকের কাছে নিজে গেলে বুঝতে পারবেন যে আসলে আমি কি কাজ করেছি, সভাপতি থাকা, সংগঠন কতটুকু মজবুত করেছি। আমরা কার্যকর্তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আমরা নিশ্চয়ই তার উত্তর পাই। আমি শুনেছি যে
এসসি মোর্চার জেনারেল সেক্রেটারি হিসাবেও আপনাকে পদে রাখা হয়েছিল, সেই দায়িত্বগুলো আপনি কিভাবে মিটিয়েছেন? আমি 2021 থেকে 2025 পর্যন্ত 4 বছর এসসি মোর্চার স্টেট জেনারেল ছিলাম। এই 4 বছর কালে আমাদের প্রেসিডেন্ট ছিলেন মুন স্বর্ণকার মহাশয়, হাইলাকান্দি ওনার ঘর। আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমি প্রায় আসামের প্রত্যেকটি জেলাতে আমি গিয়েছি। আর আমরা দেখতে পাই যে এসসি যারা লোক আছে, দলিত যারা লোক আছে, ওনারা অল্প পিছপড়া, কিন্তু ওনাদেরকে আমাদের জনসংঘের যে প্রতিষ্ঠাপক আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি, ওনার যেটা সংকল্প ছিল অন্ত্যোদয়, মানে সমাজের একেবারে শেষরজন ব্যক্তিকে, মধ্যবিত্ত লোকে যে ধরনের জীবন নির্বাহ করে এই কাজ করা, ওই ধরনের কাজ আমরা করেছি। আর আমরা দেখতে পাই ভারতীয় জনতা পার্টির সরকারে এসসিদের বহুত উন্নয়ন করেছে। আজকে আমাদের যে সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর, আমরা দেখতে পাই উনি আমাদের প্রেরণা। কিন্তু কংগ্রেসের সরকারে দেখেছি উনাকে বহুত প্রতারণা করেছে। কিন্তু আজকে নরেন্দ্র মোদী মহাশয় ওনার যেটা জন্ম, শিক্ষা, যেটা পঞ্চতীর্থ পরিণত করেছে। আর আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব মহাশয় এসসিদের উপরে বহুত ভালো ভালো আচরণ নিয়ে নেই, বহুত ভালো কাজ করেছে। এই জন্য রাস্তাঘাট আমি দেখছি এসসি গ্রামে বহুত কিছু করছে। আর আমাদের এইগুলো কাম আমাদের এসসি মোর্চার প্রেসিডেন্ট মুন স্বর্ণকারের নেতৃত্বে আমরা কিন্তু এসসি লোকের গ্রামে গ্রামে গিয়ে এসসি লোকের সাথে কথা বলছি, ওনারা পুরো এই সরকারের প্রতি স্যাটিসফাই আছে। আচ্ছা, আমি তো শুনেছি যে এসসি সমাজের যে বড় একটি অংশ যেটা বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? বঞ্চনা ছিল, কিন্তু এই বঞ্চনা ছিল কংগ্রেসের শাসনকালে ছিল। কিন্তু আমি তো প্রথমেই বললাম যে কংগ্রেসে যে আমাদের বাবা সাহেব ডাক্তার ভীমরাও আম্বেদকর, উনার যখন মৃত্যু হয়েছিল, মৃত্যুকালেও কিন্তু আজকে যদি আমরা দেখতে যাই দিল্লিতে কত বড় বড় 100 বিঘা সমাধিস্থলী, কিন্তু তখন কংগ্রেস সরকারে আমাদের আম্বেদকরজিকে সমাধি দেওয়ার জন্য 1 ইঞ্চি মাটি দেয় না। তো এটাতে আমরা দলিত সমাজ বা এসসি সমাজ বঞ্চিত বলে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে নরেন্দ্র মোদী মহাশয় যতটুকু সম্মান দিয়েছে, আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের এসসিদেরকে বহুত সম্মান দিয়েছে। আমি শুনেছি যে 2026-এ আপনি বিধানসভা নির্বাচনের টিকিট প্রত্যাশী। হোজার জেলার সবচেয়ে বড় সমস্যা কি বলে আপনি মনে করেন? চাকরি, শিক্ষা না পরিকাঠামো? চাকরি তো আজকে দিনে চাকরি বললে আগে আমরা কি শুনতাম যে চাকরি মানে যারা ধনী লোক, যারা টাকা পয়সা 10 লাখ 15 লাখ, যত ভালো শিক্ষিত হোক, টাকা পয়সা যদি না থাকে ওনারা চাকরি পায় না। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বা বিজেপি সরকার আসার পরে গরিব লোকের মনে আস্থা আসছে, বিশ্বাস আছে যে আমরা যদি ভালো মতো পড়ি তা আমাদের চাকরি হবে। আজকে আমরা আগে দেখতে পেতাম গ্রামে যখন যেতাম, যাওয়ার পরে সবাই মনে আর ভালো লেখাপড়া কেউ, আমাদের তো পয়সা নাই, চাকরি হবে না। কিন্তু আজকে যখন আমরা গ্রামে যাই বা সাধারণ লোকের সাথে আলোচনা করি, না আমাদের ছেলে মেয়ে যদি ভালো মতো লেখাপড়া করে এই সরকারের দিনে চাকরি হয়। তো চাকরি সরকারে ভালো মতোই দিচ্ছে বা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো একটা কেন, এটা সমাজের মানুষের আমাদের সরকারের প্রতি সম্পূর্ণ বিশ্বাস। আর বিশেষ করে আপনি যেটা বললেন যে আমি যদি হুজার যেটা সমস্যা, হুজার সমস্যা কংগ্রেসের সরকারে বহুত ছিল, কিন্তু বিজেপি সরকার আসার পরে আস্তে আস্তে আজকের দিনে যদি দেখতে পান রাস্তাঘাট অনেক হয়েছে, কিন্তু অনেক এখনো বাকিও আছে। আজকে হুজাতে যদি সবচেয়ে বড় সমস্যা যেটা আছে আমাদের বানপানির সমস্যা, মাথাউরির সমস্যা, কিন্তু আমাদের মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় এখানে প্রায় 23 কিলোমিটার মাথাউরি আমাদের নির্মাণ করেছে, আরও বাকি আছে। তো আমি ভাবি যে প্রথম যেটা সমস্যা আছে হুজার, আপনার জুবিরান সাহেব, রাধানগর, হাইং এই এলাকাতে যখন বারিশের সিজনে আমাদের বানপানি যথেষ্ট সমস্যা আছে। তো এই সমস্যাটা আমাদের হুজার জন্য প্রথম সমস্যা। তো সেটা হচ্ছে গিয়ে আপনাকে যেটা হোজাইতে রয়েছে, স্থানীয় মানুষের অভিযোগ রয়েছে যে উন্নয়নের কাজ গতি খুব ধীর, এবং পাশাপাশি আপনি ক্ষমতায় এলে প্রথম কোন সমস্যাটি আপনি সমাধান আগে করবেন বলে ভাবছেন? উন্নয়নের গতি ধীর বলা যায় না, কারণ আমাদের যে কর্মদক্ষ মুখ্যমন্ত্রী উনি তো বহুত ভালো কাজ করছেন। আর বাকি এমএলএ মাধ্যমে এখন আমরা ভাবি যে এমএলএ যত সক্রিয় হবে তো আমাদের তো উন্নয়ন অত বেশি সক্রিয়ভাবে হবে। বাকি আজকের দিনে আমি তো প্রথমে বললাম যে আমাদের প্রথম যেটা সমস্যা আছে
বানপানির সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, বিশেষ করে এই দুই ধরনের 3-4টা মূল সমস্যা আমাদের আছে আর কি। যে বিরোধীরা দাবি করছে যে হোজায় বিজেপি সংগঠন দুর্বল, এই অভিযোগকে আপনি কতটা সত্য বলে মনে করেন? এটা বিরোধী তো বলবেই, বিরোধী তো কাজ কি আছে? বিরোধীর কাজ আছে যারা বিরোধী পার্টি আছে ওনাদেরকে দুর্বল করার জন্য বা ওনাদের মিথ্যা অভিযোগ দেওয়ার জন্য। সংগঠন দুর্বল বলে না, হয়তো কোনো একজন লোক প্রেসিডেন্ট থাকলে সংগঠন বেশি স্ট্রং হয়, আর সব তো সব রকমের কাজ করতে পারে না। কারো দিনে অল্প দুর্বল হয়, কারো দিনে আরও সক্রিয় হবে, কিন্তু এটা না, সংগঠন ঠিকই আছে। আর আজকের দিনে তো বলতে পারেন সবাই তো বিজেপি। আজকের দিনে কি আছে, হিন্দু সমাজে হিন্দু লোক 99% বিজেপি আছে। বাকি কিছু আজকাল কিছু মুসলিম লোকও বুঝতে পারছে যে বিজেপি আসলে ভালো, কারণ বিজেপি সরকার আসামে আরো বহুদিন থাকবে, ওনারা অনুভব করতে পারছে। আজকে যে একটা রাস্তা হচ্ছে তো খালি হিন্দু এলাকা না, মুসলিম এলাকা হচ্ছে। আজকে অরুণোদয় সরকারি দিয়েছিল, মুসলিম মহিলারা অরুণোদয় পাইছে। তো এই জন্য আজকাল মুসলিম কিছু লোকও আজকে বিজেপিতে কাজ করছে, বা ওনারা অনুভব করছে বিজেপি সরকার থাকলে ওনারা সুরক্ষিত। 2026 সালে বিধানসভা নির্বাচনে টিকিট প্রত্যাশী আপনি, তো এই সিদ্ধান্তের পিছনে আপনার কারণটি কি? কারণ তো এটাই, জনসাধারণ আপনাকে চাইছে। আর আমি ভাবছি যে যেহেতু বহুদিন আমি এই সমাজে ছিলাম, সমাজের মাঝে থেকে কাজ করেছি, তো সমাজের ছোট ছোট সমস্যাগুলো আমি অনুভব করতে পারি। কারণ আমিও যে একদম বহুত ধনী ঘরের ছেলে, আমিও সাধারণ ঘরের ছেলে, সাধারণ মানুষের ঘরের পরিবারের ছেলে। এই জন্য আমি বুঝতে পারি যে সাধারণ মানুষের কি সমস্যাগুলো। এই সমস্যাগুলো যখন আমি ভাবছি আমি যদি বিধায়ক হয়ে আসি, নিশ্চয়ই এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো আর কি। যদি দল আপনাকে টিকিট দেয় তাহলে আপনার নির্বাচনের যে অগ্রাধিকার সেটি কি হবে? দল তো টিকিট দেবে বলে আমার পুরা বিশ্বাস আছে। আর আমার যে আজকে টিকিট দেওয়ার পরে যে আমার যে এই ধরনের চিন্তা আসবে এরকম না। এই ধরনের চিন্তা আমি যত আগে যখন আমি RSS করছি বা বিজেপিতে আসার পরে আজকেও আমার ওই ধরনের চিন্তাধারণা আছে যে কী ধরনের এই সব কাজ করতে হবে, কী ধরনের। আর আজকে যদি হুজাই সমষ্টিতে আপনি বলতে পারেন, আমি তো ভাবি প্রত্যেকজন ম্যান টু ম্যান আমার টাচ আছে। প্রত্যেক ঘর, আজ যদি আপনি আমাকে বলেন যে ওই মানুষটার ঘর কোন জায়গায়, আমি এখান থেকে বলতে পারি ওই ঘরের পাশে। কারণ এই সমাজে বা এই জেলাতে, এই সমষ্টিতে আমি প্রায় দীর্ঘ 30 বছর কাজ করছি। আর আমি যতদিন কাজ করি কিন্তু একদিনও বসে থাকি না। হয়তো যদি আমি হুজাইতে না থাকি বা হুজাইয়ের বাইরে যাই তখন ঠিক আছে, কিন্তু হয়তো আমার শরীর যদি খারাপ থাকে ঠিক আছে, নাহলে আমি ম্যাক্সিমাম সময় আমি সমাজের লগে থাকি, সমাজের কী ধরনের কাজ করতে পারে, সবসময় সমাজের ভালো হোক, সমাজের হিত হোক, এটাই আমার চিন্তাধারা। এই জন্য আজকে টিকিট পাওয়ার পরে যে আমি চিন্তা করব না, এই চিন্তা আমার সবসময় আছে। আর যদি আপনাকে দল টিকিট না দেয় তাহলে এই সিদ্ধান্তটি আপনি কিভাবে মেনে নেবেন? দল তো দেখেন, আজকের দিনে যদি আমরা দেখতে যাই, হুজাইতে তো 10-12 জন তো দাবিদার আছে। কাউকে তো একজনকে টিকিট দিবে, 10-12 জনকে তো দিবে না। টিকিট তো একটাই। তো আজকে যদি আমার টিকিট দিলে ঠিক আছে, ভালো কথা। যদি টিকিট দলে যদি ভাবছেন না টিকিট উনি না আরেকজনকে দেবে, তো আমি তো দলের একজন সৈনিক। তো সৈনিকের কাজ কি আছে? কমান্ডার যে ধরনের নির্দেশ দেয় ওই ধরনের কাজ করা। দলের হাইকমান্ডে যেটা বলবো আমি এটাই করব। তো বিরোধীরা বলছে, হোজাই সমষ্টির মধ্যে কথা বলছে, মানুষ যে প্রত্যাশা বিজেপির কাছ থেকে চেয়েছিল সেটা পূরণ করতে পারেনি। এই অভিযোগের জবাবটি আপনি কিভাবে দিবেন? বিরোধীরা তো বলবেই, কারণ আজকের দিনে আপনি বিরোধী বলতে কি আছে? বিরোধী তো নাই আজকে। আসামে হয়তো বিরোধী আছে কিনা আপনারা ভালো মতো বলেন, আমি তো ভাবি হুজাইতে বিরোধী নাই বলতে। এখন গৌরব গগৈ যেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, তো কংগ্রেস যথেষ্ট ক্ষমতায় আসবে বলে ওরা দাবি করছে, তো সে বিষয়ে আপনি জবাব কি দিবেন? উন্নতি যথেষ্ট হয়েছে, ওনারা তো বলবে উন্নতি হয়নি। দেখেন আজকের দিনে যদি আপনি বলতে চান আমাদের গৌরব গগৈ মহাশয়, উনি হয়তো উচ্চ শিক্ষিত মানুষ, বা আমি তো ভাবি উনি রাজনীতির কোনো নলেজ নেই ওনার। কারণ যে লোকটার এই আসামের সাথে কোনো ওনার এই সম্বন্ধে ওনার নলেজে নাই। হ্যাঁ, আজকের দিকে বহুত বছর আগে শুনেছি উনি কি মতা মাছ, মাইকি মাছ, হ্যাঁ, মানে ভালো মতো অসমিয়া। আজকে আমি একজন বেঙ্গলি
লোক। আজ না আমাকে অসমীয়া বলতে বলেন, আমি তো ভাবি গৌরব থেকে ভালো অসমীয়া আমি বলতে পারি। আমি অসমীয়া মিডিয়ামে পড়েছি, আজকে আমার ছেলে মেয়ে অসমীয়া মিডিয়ামে পড়ে। হ্যাঁ, আজকে গৌরব কি আছে, ওনার ছেলে মেয়ে এখন তো আসাম ভারতের নাগরিকই হইতে পারেনি, তো উনি আসামের প্রতি কী ওনার সিম্পিতি আছে বা দরদ আছে। আজকে দেখেন এই যে গত পরশু দিনকে আমাদের রেজাল করিম যে আমসুর উনি কি বলছে যে আমি কি ধুবড়িকে শিবসাগর বানাবো, শিবসাগরকে ধুবড়ি বানাবো, এই ধরনের। তো ওনারা কি বুঝাতে চেয়েছে, তো এই ধরনের আসামের রাজ্যে সম্পূর্ণ কিছু বুঝে। এই জন্য কংগ্রেস, আমি তো ভাবি কংগ্রেস চলে না। কংগ্রেস যে বহু বছর আরও যে এই দেশে আসবে, আমার তো মনে হয় কংগ্রেসের লোকগুলা যদি কংগ্রেস নামটাকে চেঞ্জ করে অন্য কিছু নাম দিয়ে যদি আসতে, কিন্তু কংগ্রেস বলার সাথে সাথে আজকে কিছু মুসলিম এলাকাতে আছে, কিছু মুসলিম এলাকাতে আছে, কিন্তু হিন্দু এলাকা তো আমি বুঝি না কংগ্রেস আছে কিনা, আমার তো সন্দেহ। আর হুজাইতে বিশেষ করে তো কংগ্রেস নাই, নীল কংগ্রেস হুজাইতে। আচ্ছা, বর্তমান রাজ্যের রাজনীতিতে বিজেপির কতটা শক্ত অবস্থানে আছে বলে আপনি মনে করেন? আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় তো বলছে যে প্রায় আমরা এবার প্রায় 100টা সিট পাওয়ার সম্ভাবনা, 103টা সিটে আমরা 103-4টা সিটে আমরা খেলবো। আর আমি ভাবি যে যেখানে যেখানে আমাদের হিন্দু মেজরিটি আছে ওইখানে আমরা 100%ই জেতার পুরো সম্ভাবনা আছে। আর আজকের দিনে তো মুখ্যমন্ত্রী মহাশয়কে হিমন্ত বিশ্ব শর্মা আপনার পপুলারিটি দেখতে পাচ্ছেন, যেই মিটিংয়ে যায় সবাই তো মামা মামা। আজকে যুব স্বামী কি বলছে, আজকে নতুন আসামের নতুন খনিকর, সবাই তো আমরা ওনার প্রতি সবাই বিশ্বাস আছে যে একমাত্র একজন লোক আছে যে আসামটাকে, আমরা খালি বলি যে আসামকে কীভাবে উন্নতি করা। আজকে খালি আসামে নয়, আজকে যখন আমরা দিল্লিতে যাই, যখন আমাদেরকে জিজ্ঞাসা করে, বা আসামের বাইরে স্টেটে যাই, যখন আমাদেরকে জিজ্ঞাসা করে আপ লোক কাহা সে আয়া, যখন আমরা বলি আসাম, ও হিমন্ত বিশ্ব শর্মা, খালি আসামের পপুলারিটি ওনার আজকে পুরা গর্ব মনে হয়। আজকে পুরা ভারতবর্ষে ওনার পপুলারিটি আছে, সবাই বলে যে হিমন্ত বিশ্ব শর্মা বহুত আচ্ছা লাগতা হয়, বহুত আচ্ছা লাগতা হয়। তো এই ধরনের একজন আমাদের মুখ্যমন্ত্রী যে এবারে ভালো আমাদের আর কি আছে। রাজনীতির বাইরে অর্জুন মজুমদার কেমন মানুষ? এখন দেখেন কেমন মানুষ, তো আমি তো নিজেকে ভালোই বলবো, কিন্তু এটা তো বাকি হুজের লোক আছে, আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন অর্জুন মজুমদার কেমন মানুষ। আমি অতটুকু জানি, আমি নিজের প্রতি বোধ কঠোর, আর অন্যের প্রতি কিন্তু আমি বোধ সরল। নিজের প্রতি আমি বোধ কঠোর, অন্যের প্রতি আমি সরল। আমার একটি উদ্দেশ্য আছে যে কোনো একজন লোক যদি আমার কাছে আসে যে কোনো সমস্যা নিয়ে, যাতে উনি বিমুখ হয়ে না যায়। আমার যতটুকু সাধ্য আছে, যেভাবে সাধ্য আছে, যাকে ওনাকে আমি হেল্প করতে পারি, এটা আমি করছি। আর ভগবানের সাথে আমি প্রার্থনা করছি, এমএলএ হওয়া না হওয়া এটা হচ্ছে কপালের কথা আছে। আমি এজ এ ম্যান হিসাবে যাতে অতটুকু সমাজের সেবা করতে পারে, অতটুকু সবার যাতে সাহায্যে দাঁড়াতে পারে, অতটুকু আমার যতটুকু আমার সাধ্য আর কি, অতটুকু করতে পারে। কিন্তু হোজাই জেলার যে যুব সমাজ রয়েছে 2026-এ বিধানসভা নির্বাচনে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান এই মুহূর্তে? বিধানসভা নির্বাচন 2026-এ হবে। আমি তো চাইবো যে আমি বিধায়ক হিসেবে আসি। যুব সমাজ কি আছে আজকে, যেটা যুব সমাজ আছে আজকে, যুব সমাজ দেখেন ম্যাক্সিমাম আজকে যুব সমাজ বলতে গেলে বিপদে পরিচালিত হয়েছে। আজকে যেটা আমাদের বেশি সমস্যা আছে ড্রাগস। আমি সবাইকে বলবো যে আমাদের বিবেকানন্দের, গতকালকে আমাদের বিবেকানন্দের জন্মজয়ন্তী ছিল, যে ওনার আদর্শতে হয়ে যাদের আজকের ভারতবর্ষ 65% যুব আছে। আর যুব সমাজ যখন জাগ্রত হবে, যুব সমাজ যখন যুবকত্ব বুঝবে, যে যুব সমাজের দ্বারা রাষ্ট্র পরিবর্তন হবে, রাষ্ট্র নির্মাণ হবে, তার মানে আমাদের প্রত্যেকজন যুবকের এই বিবেকানন্দের আদর্শ নিয়ে আমরা এই ধরনের নেশা থেকে আমরা কীভাবে মুক্ত হয়ে একজন ভালো যুবক আর একজন ভালো রাষ্ট্রবাদী যুবক নির্মাণ হতে পারে, আমি সবাইকে এটুকু সমাজ তৈরি করতে। কারণ আজকে আমি যুবকদের উপরে আমাদের বাবা মার বহুত আশা ভরসা থাকে, কিন্তু আজকে ওই যুবকেরা যখন বিপদে পরিচালিত হয়, মা বাবাদের বহুত কষ্ট হয়। এখানে যাতে আমরা মা বাবাকে কেউ কষ্ট না দিয়ে, মা বাবা যে আশা নিয়ে আমাদের ছেলে সন্তানকে জন্ম দিয়েছে, ওই আশা যাতে আমরা পূরণ করতে পারি। আর একজন ভারতবর্ষের ভালো নাগরিক হিসাবে নাগরিক কর্তব্য, রাষ্ট্র নির্মাণের, সমাজ নির্মাণের,
আমাদের পরিবার নির্মাণের কাজে যাতে সবাই অগ্রগতি হয়, আমি সবাইকে এটুকু আহ্বান করবো। এই মুহূর্তে ওনার কাছ থেকে শুনলাম, ওনার ব্যক্তিগত কথাও শুনে নিলাম, আর পাশাপাশি উনি 2026-এ টিকিট প্রত্যাশী, আর বাকি আছে হয়তো 2টি মাস, তার মধ্যে থেকে সকলে জানতে পারবে যে হোজাইয়ের জন্য অর্জুন মজুমদার কতখানি কাজ করেছেন এবং ওনাকে টিকিট দেওয়া হয় না না হয় সেটা সময় কথা বলবে। সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।